ঠিক আছে, আমি সবাইকে আবার একটু শুরু থেকে বলি। আমরা যে চ্যাপ্টারটি আজকে একটু শিখবো সেটা হচ্ছে যে পর্যায় সারণী, খুব গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার আমাদের রসায়ন বইয়ের ৪র্থ অধ্যায়। এই অধ্যায়ে আমরা যে জিনিসটা সম্পর্কে ধারণা লাভ করব সেটা হচ্ছে কিভাবে মৌলগুলোকে ধর্মের ভিত্তিতে কি করা যায়, একই শ্রেণীভুক্ত করা যায়। তো সেই প্রয়াসে ১৭৮৯ সালে বিজ্ঞানী অ্যান্টোনিও ল্যাভোইসিয়ে উনি কি করলেন, উনি এখানে বইতে তথ্যগুলো লেখা আছে, আমি জাস্ট একটু করে বলে যাচ্ছি। ল্যাভোইসিয়ে ৩৩টা মৌলিক পদার্থ নিয়ে ধাতু এবং অধাতু দুটো ভাগে, যেমন নাইট্রোজেন, হাইড্রোজেন, তারপরে জিঙ্ক, মার্কারি, এরকম ধাতু তত্ত্বগুলোকে উনি কি করলেন, উনি পৃথক করার চেষ্টা করলেন। এভাবে করে উনি এটা সারণী করার চেষ্টা করলেন। এখন শুধু ধাতু ধাতু দিয়ে সারণী করলে তো আমি সার্বিক চিত্রটা পাবো না, মৌলে আরো তো অনেক বৈশিষ্ট্য থাকে, সেই ব্যাপারগুলো পাওয়া যাবে না। যেহেতু পাওয়া যাচ্ছে না, সেই কারণে এই প্রয়াসটা প্রাথমিকভাবে ঠিক ছিল। কিন্তু এরপরে গিয়ে আমরা যদি দেখি যে 1800 কত সালে, 1829 সালে, 1829 সালে দেখা গেল ডোবেরাইনার একজন বিজ্ঞানী, তিনি কি করলেন, তিনি এটা ত্রয়ী সূত্র দিলেন। তাহলে 1789 করে আমরা কি পেলাম, আমরা পেলাম যে 1829 সালগুলো তোমরা মনে রাখবে, ঠিক আছে। এখানে বিজ্ঞানী ডোবেরাইনার উনি কি করলেন, উনি তিনটা মৌলকে খুঁজে পেলেন, যে তিনটা মৌলের ভিতরে একটা সিকোয়েন্স, একটা ধরন খুঁজে পাওয়া যায়। সেটা কেমন, যেমন ফর এক্সাম্পল আমি যদি নেই লিথিয়াম, তারপর হচ্ছে সোডিয়াম, এরপর হচ্ছে পটাশিয়াম। এখন তুমি যদি পারমাণবিক ভর চিন্তা করো, পারমাণবিক ভর চিন্তা করো, তুমি দেখবে লিথিয়াম পারমাণবিক ভর হচ্ছে 7, তারপরে পটাশিয়াম হচ্ছে 39। এখন এই 7 এবং 39 এই দুটোকে যদি গড় করি, গড় মানে তো বুঝবো, গড় মানে হচ্ছে দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করা, তাই তো। তাহলে গড় করলে তুমি পাবে কত, যোগ হবে 46, 2 দিয়ে ভাগ করলে হবে 23। তুমি দেখলেন প্রথম এবং তৃতীয় মৌল, প্রথম এবং কি মৌল, তৃতীয় মৌলকে পারমাণবিক ভরকে যোগ করে গড় করলে 7 প্লাস কত, 7 প্লাস 39, এটাকে আমরা আবার 2 দিয়ে ভাগ করছি, তাহলে পেলাম কত, 46 ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু 23। তাহলে 23 এটা তো কারো পারমাণবিক ভর, তাই না, সেটা হচ্ছে সোডিয়ামের পারমাণবিক ভর। তাহলে উনি এরকম করে যে তিনটা মৌলিক পদার্থকে পেলেন, এদের ভিতরে ধর্মের কি পাওয়া যায়, এদের ভিতরে ধর্মের একটা চমৎকার মিল পাওয়া যায়। তো এই মিলের যে সিকোয়েন্স, এই সিকোয়েন্সটাকে বলা হয় ডোবেরাইনারের ত্রয়ী সূত্র। ত্রয়ী সূত্র, মজার বিষয় হচ্ছে এটা কিন্তু ওনার প্রথম আবিষ্কৃত ত্রয়ী সূত্র ছিল না। উনি প্রথম করেছিলেন কাকে, ক্লোরিন, ব্রোমিন এবং আয়োডিন, এই তিনটা মৌলিক পদার্থ। এখানে তুমি যদি কি করো, হিসাব করো, এটা 35.5, এটা হচ্ছে 127, গড় করলে প্রায় 80-81 কাছাকাছি আসবে। হ্যাঁ, তো ওইরকম ভাবে উনি তিনটা মৌলকে নিয়েও কি পেলেন, ওইরকম একটা সাদৃশ্যতা খুঁজে পেলেন, যে এদের আচরণ, ক্লোরিনের আচরণ, ব্রোমিন এবং আয়োডিন তিনটারই আচরণ কি মিলে যায়। তো এভাবে করে উনি কিছু কিছু মৌলিক পদার্থকে নিয়ে তিনটা করে কিভাবে পেলেন, ওই যে প্রথম এবং তৃতীয়টাকে নিয়ে উনি গড় করলেন, গড় করে যে ভরটা পেয়েছেন, সেই ভরে যে মৌলিক পদার্থটা হয় তার সাথে প্রথম কি এবং তৃতীয় জনের কি পাওয়া যায়, একটা মিল খুঁজে পাওয়া যায়। এই মিল খুঁজে পাওয়ার যে স্টাইল, সেটাকে আমরা বলছি কি, ডোবেরাইনারের ত্রয়ী সূত্র। কারো যদি কোনো প্রশ্ন থাকে আমি একটু মাইক্রো অন করে দিচ্ছি। ত্রয়ী সূত্র বুঝতে কারো কোনো সমস্যা আছে কিনা, ত্রয়ী সূত্র। সাউন্ডটা একটু কম আসছে স্যার, বোঝা যাচ্ছে না। বাকি ক্লিয়ারলি, না স্যার, অল ক্লিয়ার স্যার, অল ক্লিয়ার। অল ক্লিয়ার, অল ক্লিয়ারের ক্ষেত্রে আমরা স্যার বুঝছি স্যার। ঠিক আছে, অল ক্লিয়ারের ব্যাপারে আমরা যে ব্যাপারটা বলি সেটা হচ্ছে যে নেটওয়ার্ক ইস্যু। তো আমি আসলে এই ধরনের কেউ কেউ যখন বলে আমার থেকে খারাপ লাগে, কিন্তু অনেক সময় কিছু করার থাকে না। তো সেক্ষেত্রে আমরা হয়তো বলবো যে আবার যদি একটু লগ ইন করা যায়, হ্যাঁ, একটু যদি অথবা যে যে জায়গায় বসে আমরা ক্লাসটা করতেছি নেটওয়ার্ক যেখানে ভালো আছে সেখানে যদি বসা যায় তাহলে হয়তো আরো ভালো হতে পারে। যাই হোক আমরা চেষ্টা করবো। হ্যাঁ, তাহলে ত্রয়ীটা বোঝা গেছে কিনা, ত্রয়ী সূত্র বোঝা গেছে, ডোবেরাইনারের ত্রয়ী সূত্র। यस স্যার। ওকে, এরপর আমরা চলে যাচ্ছি পরবর্তী যে সূত্র, সেটা হচ্ছে জন নিউম্যান, ঠিক আছে, ওনার একটা অষ্টক তত্ত্ব আছে, অষ্টক সূত্র। আমরা এখন যেটা পড়বো সেটা হচ্ছে 1864 সালের, আমরা চলে যাব 1864 সাল। তাহলে দেখেন সালে একটা কি পাওয়া যাচ্ছে, সালে একটা ক্রমবিবর্তন পাওয়া যাচ্ছে। এই 1800 এখন নিউল্যান্ড বলবে, এটা কি সূত্র, অষ্টক সূত্র। বইতে কিন্তু তেমন কিছু নাই, বইতে একটা প্যারা দিয়েছে ছোট করে, যে উনি ভর অনুসারে, পারমাণবিক ভর অনুসারে যখন কি করলেন, মৌলিক পদার্থগুলোকে সাজালেন, উনি দেখা গেল অষ্টম আটটা করে যখন সাজিয়েছে তখন একটা মিল খুঁজে পেয়েছে। আমরা যদি সেটাকে একটা एग्जांपल হিসেবে নেই, যেমন ফর एग्जांपल লিথিয়াম,
লিথিয়ামের পরে কি, লিথিয়ামের পরে হচ্ছে তোমার বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, তারপরে কি অক্সিজেন, ফ্লোরিন, এগুলো হচ্ছে নিয়ন। এখন তুমি যদি কাউন্ট করো 1 2 3 4 5 6 7 8, নিয়নের পরে কি, নিয়নের পরে আমরা কি কি পরে চলেছি, সোডিয়াম, সোডিয়ামের পরে ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন। আমরা সালগুলো একটু মুছে দেই, ক্লোরিন, ক্লোরিনের পরে হচ্ছে কি আর্গন। উনি এভাবে আটটা করে একটা সেটআপ তৈরি করেছে। উনি দেখলেন যে আমি যদি এভাবে পারমাণবিক সাজাই তাহলে এই অষ্টমের পরে এই দেখো 1 2 3 4 5 6 7 8, 8 এর পরে যে নবম মৌলটা সোডিয়াম, সেটা প্রথম মৌলের সাথে ধর্মের কি পাওয়া যায়, মিল পাওয়া যায়। আবার যদি আমি এইখান থেকে কাউন্ট করি তাহলে এটা হবে আমার সপ্তম, এটা হবে অষ্টম, এবং নবম মৌলটা আবার তবে মিলে যাবে। এইভাবে যদি আটটা করে উনি কি করেছিলেন, একটা সেট তৈরি করেছিলেন যেখানে সাজানো হলে মোটামুটি কি পাওয়া যাচ্ছে, মোটামুটি একটা ধর্মের মিল পাওয়া যাচ্ছে। তার মানে ফ্লোরিনের সাথে ক্লোরিনের আচরণ একরকম হবে, অক্সিজেন সালফার একরকম আচরণ করবে, এভাবে করে আটটা করে একটা সেটআপ করেছে। কিন্তু এই সেটআপ গুলো কিছু মৌলিক পদার্থের জন্য ঠিক আছে, কিন্তু দেখা যায় আমরা যখন বৃহত্তর পরিসরে এটার প্রয়োগটা করি তখন দেখা যায় এটা আসলে কি হয় না, পুরোপুরি সফল হয় না। সে কারণে দেখা যায় যে এই জিনিসগুলো পরবর্তীতে খুব একটা টেকসই হয় না। এরপরে যদি আমরা একটু বলি যে আমরা কি বলেছিলাম 1864 সালে একটা প্রয়াস ছিল। এখন 1864 পরে 1800 যদি আমরা 69 সালকে নিয়ে আসি, 1800 কত 69 1869, এই সালগুলো একটু মাথায় রাখবে কারণ পটভূমিতে যে যে সালগুলো আসছে সেখানে রুশ বিজ্ঞানী দিমিত্রি মেন্ডেলিভ উনি কি করলেন, উনি প্রায় 63টা মৌলিক পদার্থকে নিয়ে উনি যেটা করলেন সেটা হচ্ছে 22টা আণবিক, আণবিক মানে উপর থেকে নিচে, মানে এভাবে করে বাম থেকে ডান, 12টা হচ্ছে আনুভূমিক, হ্যাঁ, আর কলাম হচ্ছে 8টা, কলাম কাটা উপর থেকে নিচ থেকে কলাম হচ্ছে 8টা, এভাবে করে উনি একটা সারণী তৈরি করলেন। এবং এটা কিসের ভিত্তিতে করলেন, এটা উনি ভরের ভিত্তিতে করলেন। প্রত্যেকটা একটা স্টাইল থাকতে হবে, যেমন ডোবরাইনারের কি স্টাইল ছিল, উনি প্রথম এবং তৃতীয় এই দুটোকে যোগ করে গড় করে যে মৌলিক পদার্থকে পেয়েছেন তাকে উনি প্রথম এবং তৃতীয়ের সাথে ম্যাচিং করতে পেরেছিলেন। আর নিউটন কি করলেন, আটটা করে সাজিয়ে মোটামুটি একটা মিল বুঝিয়ে ফেলেন। আর এরপরে মেন্ডেলিভ কি করলেন, মেন্ডেলিভ ভর অনুসারে সাজালেন, যে যার ভর কম সে আগে থাকবে, যার ভর বেশি সে পরে থাকবে, এভাবে করে উনি 63টা, এবং মজার বিষয় কি শুধু 63 নয়, উনি আরো কিছু মৌলিক পদার্থ যেটা তখনও আবিষ্কৃত হয়নি এরকম কিছু মৌলিক পদার্থকে উনি চিন্তা করলেন যে এরকম কয়েকটা মৌলিক পদার্থ হয়তো আবিষ্কৃত হতে পারে, জাস্ট গেস করলেন। মজার বিষয় কি ওনার গেসটা সফল ছিল। তার মানে কিছু মৌলিক পদার্থ প্রায় 6টার মতো মৌলিক পদার্থ, আর 63টা হচ্ছে তখন আবিষ্কৃত ছিল, এরকম সবগুলোকে প্রায় 67টা মৌলিক পদার্থকে নিয়ে উনি কি করলেন, উনি সারণী তৈরি করলেন। যে সারণীর ভিত্তিটা কি ছিল, পারমাণবিক ভর, যার ভর কম সে আগে আসবে, যার ভর বেশি সে কোথায় যাবে, পরে যাবে, এভাবে করে সাজাবে। এখন সাজানোর পরে আমাদের তেমন আপত্তি ছিল না, আমাদের তেমন কিছু না আপত্তি ছিল না। আপত্তির জায়গাটা যেখানে হলো যে উনি তো বললেন যে এভাবে করে সাজানো যাবে। এখন আমি যদি দুটো মৌলিক পদার্থকে নিয়ে, একটা হচ্ছে আর্গন, একটা হচ্ছে পটাশিয়াম, ওকে। এখন আর্গনের ভর হচ্ছে তোমার 40 আর পটাশিয়ামের ভর হচ্ছে 39। এখন আমি যদি পটাশিয়াম নিতে এদেরকে জায়গা দিতে চাই তাহলে সেক্ষেত্রে পটাশিয়ামটা আগে জায়গা পাবে। কেন আগে জায়গা পাবে, কারণ পটাশিয়ামের ভর কম, কারণ আমরা ছোট থেকে কিন্তু বড় দিকে সাজাবো, তাই না? এখন আমরা যদি এই নিয়মটা মানতে যাই তখন যে ব্যাপারটা ঘটে সেটা হলো যে নিষ্ক্রিয় গ্যাস, যেখানে ধরো হিলিয়াম আছে, হিলিয়ামের পরে নিয়ন আছে, নিয়নের পরে নিয়নের পরে আর্গনকে স্থান দিতে হবে, নিয়নের পরে আর্গন। এখন আমরা যদি এখানে আসি যে লিথিয়াম, লিথিয়ামের পরে হচ্ছে কি তোমার সোডিয়াম, সোডিয়ামের পরে হচ্ছে পটাশিয়াম। এখন তুমি যদি একটু খেয়াল করে দেখো সেটা হচ্ছে আমি যদি একদম সারি মিলিয়ে লিখি, ঠিক হিলিয়াম যেখানে আছে হিলিয়ামের সাথে হচ্ছে কি হাইড্রোজেন, হাইড্রোজেনের পরে আমরা এখানে লিখব যে লিথিয়াম, লিথিয়ামের পরে হচ্ছে সোডিয়াম, সোডিয়ামের পরে হচ্ছে পটাশিয়াম। পটাশিয়ামটা এভাবে তৈরি করা, আমি যদি মিল দেখাই, এটা হচ্ছে আমাদের প্রথম পর্যায়ে লিথিয়াম এবং কি লিথিয়াম এবং নিয়ন হচ্ছে দ্বিতীয় পর্যায়ে, সোডিয়াম এবং আর্গন হচ্ছে তৃতীয়, পটাশিয়াম হচ্ছে চতুর্থ পর্যায়ে, চতুর্থ কি পর্যায়ে। এখন মজার বিষয় হচ্ছে আর্গন আগে পটাশিয়াম পরে, এটা তো সম্ভব না। কেন সম্ভব না, কারণ আর্গনের ভর হচ্ছে বেশি, সে হওয়ার কথা ছিল কেমন, যদি আমরা মেটালিকের ভরটাকে ভিত্তি হিসেবে নেই, আমি সামন খেয়াল করবে
মেন্ডেলিফের কাকে ভরটাকে যদি আমরা ভিত্তি হিসেবে নেই তাহলে 39 যেহেতু কম তাহলে এখানে পটাশিয়াম আসবে আর আর্গন কোথায় আসবে আর্গন এখানে আসবে এইভাবে করে আমরা তাকে জায়গা দিতে হবে কেন যে যার ভর কম সে আগে যার ভর বেশি সে পরে এইভাবে যদি আমি করতে যাই সমস্যা যেটা সেটা হলো পটাশিয়ামকে আমি এমন একটা গ্রুপে স্থান দিলাম যার আগের মৌলের সাথে পটাশিয়ামের ধর্মের কোনো মিল নাই এটা হলো পুরোপুরি একটা নিষ্ক্রিয় গ্যাস আর পটাশিয়াম একটা সক্রিয় ধাতু খুবই সক্রিয় ধাতু এটাকে যদি আমি পানির সাথে বিক্রিয়া করি এটা বিস্ফোরণ সহকারে বিক্রিয়া করবে অথচ এটা তেমন কিছুই করে না পাশাপাশি আমি আর্গনকে এমন একটা জায়গায় স্থান দিচ্ছি যারা পুরোপুরি সক্রিয় কতগুলো কি মৌল সক্রিয় মৌলের সাথে আমরা নিষ্ক্রিয় গ্যাসকে স্থান দিচ্ছি কাকে মানতে গিয়ে পারমাণবিক ভরকে ভিত্তি মানতে গিয়ে পরে আমরা দেখলাম যে না পারমাণবিক ভর পুরোপুরি কি হচ্ছে না পারমাণবিক ভরকে পুরোপুরি ভিত্তি হিসেবে নেওয়া যাচ্ছে না ঠিক একই ভাবে আয়োডিন তুমি কিন্তু বাসায় মিলাতে পারবে আয়োডিন এবং টেলুরিয়াম সেখানেও কিন্তু কি সেম সমস্যাটা দেখা যায় ভরটাকে আমরা সিরিয়াল হিসেবে নিতে পারি মাইকটা অন করে জি অনেক সময় এই যে মাইক অন করলে ঘরে রান্না বান্নার শব্দ সবকিছু চলে আসে কেন তা আমরা একটু চেষ্টা করব যখন কোশ্চেন করব তখন যাতে আমরা মাইক অন করি তাহলে আমরা দেখলাম ভরে একটা ঝামেলা আছে কি ঝামেলা আছে সব ক্ষেত্রে নাই অন্তত 3-4টা উদাহরণ অবশ্যই দেওয়া যাবে আমরা একটা বলেছি যে আর্গন এবং পটাশিয়াম আয়োডিন এবং টেলুরিয়াম সেখানেও একটা দেখা যায় ভর যার কম তাকে আমরা পরে রাখতে হচ্ছে কেন পরে রাখতে হচ্ছে নালে কি হয় বৈশিষ্ট্য মিলিয়ে মৌলগুলোকে একই শ্রেণীতে রাখার যে প্রচেষ্টা সেটাই নষ্ট হয়ে যাবে এখন পড়াশোনায় আমার মূল উদ্দেশ্য কিন্তু পারস্পরিক নিয়ম মানা না আমার মূল উদ্দেশ্য হচ্ছে একই ধর্মের মৌলগুলো একই গ্রুপে থাকা এখন সেটা করতে গিয়ে আমার মাঝে মাঝে মেন্ডেলিফ যেটাকে ভিত্তি হিসেবে নিয়েছিলেন সেটার কিছু সমস্যা দেখা যায় হ্যাঁ তো তারপরেও কিন্তু দিমিত্রি মেন্ডেলিফকে পড়াশোনার জনক বলা হয় যেহেতু উনি ওনার প্রচেষ্টাটাই প্রাচীনকালে মোটামুটি সবচেয়ে কি ছিল গ্রহণযোগ্য ছিল বেচারা 2-4টা ভুলের জন্য নিশ্চয়ই আমরা তাকে ছুড়ে ফেলবো না তার অবদানকে আমরা কি বলবো স্বীকৃতি দিব এই তো এরপরে বিজ্ঞানী হেনরি মোসলে উনি একটা খুব চমৎকার একটা জিনিস আবিষ্কার করলেন সেটা হচ্ছে পারমাণবিক সংখ্যা পারমাণবিক সংখ্যা সংখ্যা মানে কি যে আমরা জানি কেন যতগুলো প্রোটন আছে বাইরেও ততগুলো ইলেকট্রন আছে এখন যদিও আমরা প্রোটনকে বিন্যস্ত ভাবে করি না কিন্তু পারমাণবিক সংখ্যা জানা থাকলে আমরা কিন্তু ইলেকট্রন সংখ্যাটাও বলে ফেলতে পারি আর ইলেকট্রন সংখ্যা যদি বলতে পারি সেটাকে বিন্যস্ত করে কে কোথায় অবস্থান নেবে সেটা আমরা কি করতে পারি সেটা আমরা সমাধান করতে পারি তাহলে আমরা দেখলাম 1900 সালে 1913 সালে হেনরি মোসলে যখন পারমাণবিক সংখ্যাটা আবিষ্কার করলেন তখন আমরা কি করতে পারছি আমরা পরমাণুকে এই তোমার যে ইলেকট্রন বিন্যাস এটা হচ্ছে পরমাণুর মূল ভিত্তি ইলেকট্রন বিন্যাসের সাহায্যে কোন মৌল কোন গ্রুপে থাকবে কোন স্তরে থাকবে সেটা আমরা কি করতে পারবো বের করে ফেলতে পারবো তাহলে এটা ছিল মোটামুটি কি পরমাণুর একটা পটভূমি এই পটভূমিতে আমরা কয়েকজন বিজ্ঞানীকে স্মরণ করলাম আমরা ল্যাভিসিকে স্মরণ করলাম আমরা ডোবেরাইনারকে স্মরণ করলাম আমরা নিউল্যান্ডকে আমরা তারপরে কাকে দিমিত্রি মেন্ডেলিফ এবং হেনরি মোসলে এভাবে অনেকের নামকে আমরা স্মরণ করলাম তো এটা জাস্ট আমরা ইতিহাস আমরা আমাকে আমরা রসায়নের ভিতরে কি করতেছি একটু ইতিহাস পড়লাম এই তো তাহলে এই ব্যাপারে আশা করি আর আমাদের আলোচনা প্রয়োজন নেই আমরা এখন চলে যাব পরমাণবিক বৈশিষ্ট্য ওকে পরমাণবিক বৈশিষ্ট্য তোমাদের কাছে আছে যে তোমরা এই যে পরমাণুটা দেখতে পাচ্ছ এটাই কি এখানে তো দেখা যাচ্ছে যে কয়টা গ্রুপ আছে কয়টা পর্যায়ে আছে আশা করতেছি সবার কাছে বইটা আছে যদিও বই নিয়ে এখন আলোচনা করার প্রয়োজন নাই হ্যাঁ বই নিয়ে এখন আলোচনা করার প্রয়োজন নেই তোমাকে আমরা সিম্পল কয়টা বৈশিষ্ট্য বলবো প্রত্যেকটা বলবো না বাকিগুলো বইতে লেখা আছে যে জিনিসগুলো একটু স্বাভাবিকভাবে বলা উচিত সেটা বলে আমরা আসল যে জিনিসটা শেখাতে যাচ্ছে আজকে মূল অবস্থান না এই জায়গাটা আমরা একটু চলে যাব আমরা একটু বুঝে ফেলছি পরমাণুতে আধুনিক যে পরমাণুটা এসেছে এখন পর্যন্ত আমরা 118টা মৌলিক পদার্থকে স্বীকৃতি দিয়েছি আইউপাক একটা সংস্থা আছে যেটাকে আমরা বলি আইইউপিএসসি ঠিক আছে ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর এন্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি ঠিক আছে এই সংস্থাটি কি করে পুরোটা মৌলকে স্বীকৃতি দেয় যে এটাকে আমরা মৌলিক পদার্থ হিসেবে বিবেচনা করতে পারবো কিনা ঠিক আছে তো সেই সংস্থা কর্তৃক এখন পর্যন্ত প্রায় 118টা মৌলিক পদার্থকে নিয়ে আমরা কি করি কাজ করি ওকে এই 118টি মৌলিক পদার্থকে পরমাণুতে এখানে উপর থেকে নিচে 7টি পর্যায় কয়টি পর্যায় 7টি পর্যায় এবং 18টি গ্রুপ তাহলে তুমি যদি বাম থেকে যেগুলো আছে বাম থেকে টান এভাবে করে আছে তাই তো তাহলে যেমন আমরা যদি এটাকে বলি গ্রুপ 1
এটা হবে পর্যায় থেকে 1, এটা পর্যায় 2, এটা পর্যায় 3। এগুলো সবগুলো উপর থেকে নিচে যেগুলো যেগুলো বাম থেকে ডানে যেগুলো সেটাকে আমরা কি বলি পর্যায়। অথবা এটাকে তুমি কি বলতে পারো আনুভূমিক শ্রেণীও বলতে পারো। আনুভূমিক শ্রেণীও বলতে আনুভূমিক মানে কি ভূমির সমান্তরাল, ভূমির সমান্তরাল। আর এগুলো হচ্ছে উলম্ব, এগুলো কি উলম্ব উপর থেকে নিচে, অথবা আমরা ইংলিশে কলাম বলি অনেক সময়, তাই তো? এরকম এগুলোকে আমরা সংক্ষেপে শ্রেণী বলতে পারি। বলতে পারি শ্রেণী। শুধুমাত্র শ্রেণী বলতে উপর থেকে নিচে বোঝাবে, উপর থেকে নিচে বোঝাবে। তাহলে বাম থেকে ডান এটাকে আমরা পর্যায় বলতে পারি, আর উপর থেকে নিচে এটাকে আমরা কি শ্রেণী বা গ্রুপও বলতে পারি, গ্রুপ। ঠিক আছে, উপর থেকে নিচে। তাহলে এখন আমার গ্রুপ কয়টা আছে? আমার গ্রুপ আছে হচ্ছে তোমার 18টি, আর আমার পর্যায় আছে কয়টি? পর্যায় আছে 7টি। ওকে, এখন এটা হলো একটা। এরপরে হচ্ছে মাঝখানে তোমরা দেখবে মাঝখানে একটু খালি জায়গা আছে। মাঝখানে যেমন ধরো হাইড্রোজেন একটা পর্যায়ে, হাইড্রোজেনের পরে একদম শেষে গিয়ে কি হিলিয়াম, এই তো মাঝখানে খালি কেন? ঠিক তুমি খেয়াল করো, এই যে তোমার ম্যাগনেসিয়ামের পর অনেক দূরে গিয়ে অ্যালুমিনিয়াম, মাঝখানে জায়গাটা কিছু নাই। কেন নাই? কারণ ওইরকম ভর বিশিষ্ট কোনো মৌল কি হয় না, আবিষ্কৃত হয়নি। যাদের ধর্মে মিল আছে এরকম কোনো আবিষ্কৃত না হওয়ার কারণে ওই জায়গাগুলো খালি। এরপরে তুমি দেখবে পড়াশোনার নিচে একদম নিচে, পড়াশোনার একদম নিচে কি আছে? দুটো কি আছে পর্যায় আছে। আমরা তো 7টা এখানে কাউন্ট করছি, হ্যাঁ 7টা কাউন্ট করছি, 7টার পরে আরো দুইটা আছে। এই দুইটা কিন্তু পর্যায় না, এই দুটো হচ্ছে একটা হচ্ছে ষষ্ঠ, একটা সপ্তম পর্যায়ের মূল। আর মজার বিষয় হচ্ছে এদেরকে একটাকে বলা হয় ল্যান্থানাইট সিরিজ, একটাকে বলা হয় অ্যাক্টিনাইট সিরিজ। আর কেন এদেরকে আলাদা আলাদা স্থান দেওয়া হয়েছে? কারণ এখানে যে মৌলিক পদার্থগুলো আছে তারা একটা হচ্ছে যেমন ল্যান্থানাইট শুরু হয় 57 মৌলে, 57 নাম্বার ঘরে সবাইকে জায়গা দিতে হবে। তোমরা একটু পড়াশোনাটা চাইলে দেখতে পারো, সেটা হচ্ছে 57 থেকে দেখো হলুদ করে লেখা আছে। কি করে লেখা আছে? এখানে হলুদ করে লেখা আছে, এখানে আছে না, এই যে হলুদ করে লেখা আছে। কি লেখা আছে? যে 57 থেকে 71। এখানে 57 থেকে 71 মৌল একটা ঘরে থাকতে হবে। কেন? কারণ তাদের ধর্মের এতটাই মিল, আমি যদি তাকে বাম থেকে একটু ডানে নিয়ে যাই তাহলে অন্য গ্রুপে পড়ে যাবে, অন্য গ্রুপের সাথে তার মিল হচ্ছে না। তো ওই মৌলিক পদার্থগুলোকে কোথায় আমাকে স্থান দিতে হবে? একেবারে 57 যে ঘরটা আছে সেখানে 71 পর্যন্ত স্থান দিতে হবে। এতগুলো মৌলিক পদার্থ আমি এত ছোট একটা ঘরে জায়গা দিতে পারি না। তো না পারার কারণে আমরা তাকে কোথায় দিতে হচ্ছে? নিচে দিতে হচ্ছে, আলাদাভাবে লিখতে হচ্ছে, যেটাকে এক ধরনের পড়াশোনার ত্রুটিও বলা যায়। ঠিক আছে, যদিও উপায় ছিল না, বাট তারপরে এটাকে ত্রুটি হিসেবে নেওয়া হচ্ছে। ঠিক একইভাবে অ্যাক্টিনাইট থেকেও এরকম কিছু মৌলিক পদার্থ আছে যেটা একেবারে শুরু হচ্ছে কত থেকে? 89 থেকে 103 পর্যন্ত। 89 থেকে 103 পর্যন্ত 14টা মৌলিক পদার্থ। সেই মৌলিক পদার্থগুলোকে আমরা একটা ঘরে জায়গা দেওয়ার কথা, একটা ঘরে 14টা মৌলকে দেওয়া যাচ্ছে না, সেখানে আমরা আলাদাভাবে লিখি। তাহলে এখানে কয়টা সিরিজ? দুইটা, ল্যান্থানাইট সিরিজ, অ্যাক্টিনাইট সিরিজ। কেন পৃথক করে স্থান দিলাম? কেন পড়াশোনাটি বাইরে নিয়ে গেলাম? কারণ প্রত্যেককে একটা ঘরে দিতে হচ্ছে। আর পাশাপাশি কেন দেওয়া যাচ্ছে না? কারণ পাশাপাশি দিতে গেলে সে ভিন্ন একটা গ্রুপে চলে যাবে, ভিন্ন গ্রুপে চলে গেলে ওই গ্রুপের সাথে ওই মৌলে যাকে দেওয়া হয়েছে ওই মৌলের ধর্ম মিলে না, না মিলার কারণে আমরা ওইভাবে দিতে পারি না। কারণ আমার মূল উদ্দেশ্য হচ্ছে কি? মূল উদ্দেশ্য হচ্ছে ধর্মকে ঠিক রাখা, গ্রুপ ওয়ারি ধর্মগুলোকে কি রাখা, ঠিক রেখে পড়াশোনাটা তৈরি করা। বুঝা গেছে কথাটা? সেই কারণে আমরা এটাকে আলাদা রাখি। স্যার আরেকবার একটু বলবেন, ল্যান্থেরাইট ও অ্যাক্টিনাইট সারিটা আরেকবার একটু বলেন স্যার। হচ্ছে 57 থেকে 71 পর্যন্ত যে মৌলিক পদার্থগুলো আছে সেগুলো ঠিক ওই হলুদ ঘরটাতেই থাকার কথা, একটা ঘরে। কেন? কারণ প্রত্যেকের ধর্ম একই রকম। আমরা জানি ধর্ম যেখানে একই রকম তারা তো একই গ্রুপে থাকবে। এখন আমরা কি একই গ্রুপের একটা ঘরে আমরা কি 14টা মৌলকে লিখতে পারবো? পারবো। সেখানে আমরা ওদেরকে আলাদা করে লিখি। এখন ক্লিয়ার হয়েছে আমাদের? স্যার একটা মৌলের একটা মৌলের পারমাণবিক সরি দুইটা মৌলের পারমাণবিক ভর কি একই হবে স্যার? আচ্ছা, দুইটা মৌলের পারমাণবিক ভর সাধারণত একই হয় না, তবে আইসোটোপ যদি হয় তখন অনেক সময় হতে পারে। সাধারণত একই হয়। আইসোটোপ মানে কি? ভিন্ন ভিন্ন বর্বিষ্ট যে পরমাণুগুলো সেরকম যদি হয় ব্যতিক্রম সেক্ষেত্রে হতে পারে, কিন্তু নরমালি মৌলের ভর একই রকম হয় না। স্যার এখানে ঘরের উপর স্যার দুইটা সংখ্যা যেমন 57, 139 স্যার লেখা আছে, স্যার এগুলোর দ্বারা কি বোঝায়? আচ্ছা, এখানে কিন্তু আমাকে উপরে একটা কি দেওয়া আছে, এখানে একটা বক্স দেওয়া আছে, কোনটা দ্বারা কি বোঝায় সেটা এখানে আইডেন্টিফাই করা আছে। আমি যদি একদম তারপর বলি, একদম উপরে যে সংখ্যাটা বামে আছে, যে কোনো ঘরের উপরে যে সংখ্যাটা বামে আছে সেটা হচ্ছে পারমাণবিক সংখ্যা। ডানে যেটা আছে, ডানে মান, এটা হচ্ছে পারমাণবিক ভর। এটা কি? পারমাণবিক ভর।
এরপরে তো মৌলের প্রতীক আছে, তারপর মৌলের নাম, সেটাকে আবার বাংলায় লিখা হয়েছে। এভাবে করে 4টার মতো তথ্য দেওয়া হয়েছে। আরো হয়তো অনেক তথ্য, আমরা যখন আরো অত্যাধুনিক পড়াশোনা নিয়ে কাজ করবো সেখানে আরো মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট, আরো গড়াঙ্ক, স্ফুটনাঙ্ক, আরো কিছু তথ্য দেওয়া থাকে, ঠিক আছে? আচ্ছা, এরপর আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে কোন পর্যায়ে কয়টা মৌল আছে, কোন গ্রুপে কয়টা মৌল আছে, এইগুলো পরমাণু বৈশিষ্ট্য হিসেবে আমরা কি করতে পারি, বর্ণনা করতে পারি। তো এইভাবে করে আমরা এই বৈশিষ্ট্য নিয়ে যেহেতু বইতে সুন্দরভাবে গুছিয়ে লেখা আছে, আমরা কয়টা বৈশিষ্ট্য বললাম, বাকিগুলো বই থেকে পড়ে নেবেন, ঠিক আছে? আমরা সবগুলো বলতে গেলে আমরা আসলে ক্লাসের টাইম কভার করতে পারবো না। আমরা একটু চলে যাচ্ছি পড়াশোনাতে অবস্থান নির্ণয়, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টপিক এবং এখান থেকে প্রশ্ন আসে পরীক্ষায়, ঠিক আছে? তাহলে আমরা চেষ্টা করব এই বৈশিষ্ট্যগুলো ভালো করে, তারপর যদি কোথাও কোনো সমস্যা হয় আমরা জানাবেন, বৈশিষ্ট্য কিংবা পটভূমি বুঝতে কোথাও সেটা জানাবেন। আমরা এখন চলে যাচ্ছি কোথায়, মৌলের অবস্থান নির্ণয় চলে যাচ্ছি। মৌলের অবস্থান নির্ণয়ের জন্য আমরা 6টা মৌলকে উদাহরণ হিসেবে নিচ্ছি। কয়টা মৌল? 6টা। সবাইকে বলছি যে আমি একটু ধন্যবাদ জানাই। সাধারণত স্কুলে যখন আমরা ফেসবুক লাইভে ক্লাস করি দেখা যায় এতজনকে আমরা পাই না, কাউকে পাই না, কেউ করে কি হাজিরা দিয়ে ভাইগা যায়, ঠিক আছে? তো এই কাজ করা যাবে না। আমরা সবসময় মনে রাখবেন, সবসময় না পড়তেই কেন একটু বেশি ভালো লাগে, সবার ক্ষেত্রে। হ্যাঁ, না পড়তে পড়ালেখা, অনেকে বলে পড়ালেখা যদি না থাকতো কত ভালো হইতো। হ্যাঁ, পড়ালেখা না থাকলে অবশ্যই ভালো হতো, তবে সেটা সাময়িক। কেন জানেন? কারণ দেখা যেত যে ভাই পড়ালেখা যে করেন নাই, রিক্সাওয়ালা তো পড়ালেখা করেন নাই, আপনিও করেন না, সে একদিন আপনার কাঁধে হাত দিয়ে বলতো চল মস্ত চা খাই আসে, তখন একটা রিক্সা কুলারের সাথে আপনার কোনো তফাৎ থাকতো বলেন? তো পড়াশোনাটা মানুষের ডিগনিটি, মানুষের সম্মানটাকে বাড়ায়। তো সুতরাং সেই জায়গাটাতে আমরা বলবো যে চেষ্টা করবেন যে আপনার পড়াশোনাটা মজা লাগে। মজাটা কখন লাগবে? যখন আমি একবার ভালো করব। আপনাদেরকে একটা ট্যাবলেট দিচ্ছে, এই ট্যাবলেটটা কিন্তু কাজে লাগাবে। যারা মনে করবেন স্যার আমার পড়া ভালো লাগে না, ফর গড সেক তারা একবার অন্তত ভালো করার চেষ্টা করেন। স্যার কেমন ভালো? ধরেন আপনি কোন একটা বিষয়ে একসাথে পরীক্ষা হচ্ছে, আপনি একবার 80 পান, দেখবেন আপনার 80 ছাড়া আর ভালো লাগবে না, ঠিক আছে? যে ধরেন একটা ভালো জায়গা থেকে কাচ্চি বিরিয়ানি খাইছে, সে ফুটপাত থেকে কাচ্চি বিরিয়ানি তার মজা লাগবে, কারণ সে একটা ভালো জায়গা থেকে একবার খেয়েছে। ঠিক সেরকম আপনি এই জিনিসটি বোঝার চেষ্টা করেন যে পড়াশোনা যদি ভালো না লাগে সেক্ষেত্রে মনকে বোঝা, অনেক কিছুই ভালো লাগে। যেমন করলা, ছোটবেলায় বলতাম করলা তেতো লাগে তবু খেতে হয়, টমেটোর কত গুণ জানো নিশ্চয়, ঠিক আছে? এখন ওরকম আর কি, করলা যখন তেতো লাগে তারপর খাইতে হয়। তো পড়াশোনা এরকম একটু খারাপ লাগবে, মনকে বোঝাবেন যে ভাই আমার আনন্দের একদিন সময় আসবে, তখন আমি আনন্দ করবো, এখন নয়, এখন প্রপার টাইম নয়। আচ্ছা, আমরা একদমই সময় বাড়াচ্ছি না, আমাদের সময় কম। আমরা পরবর্তীতে যেমন ফর এক্সাম্পল আমরা লিথিয়ামকে নিচ্ছি, আমরা সোডিয়ামকে নিচ্ছি, সোডিয়ামকে নয়, আমরা ধরো ম্যাগনেসিয়ামকে নিচ্ছি, তারপরে আমরা সিলিকনকে নিচ্ছি, আমরা ক্লোরিনকে নিচ্ছি, আমরা ম্যাঙ্গানিজকে নিচ্ছি, আমরা আয়রনকে নিচ্ছি। আমরা এই যে মৌলিক পদার্থগুলো লিখলাম, একটু মনে হয় উপরে লিখলে ভালো হতো, তাই না? একটু ক্যামেরাটা ডাউন করে দিচ্ছি, এখন দেখা যাচ্ছে আশা করি সবগুলো, তাই না? ঠিক আছে, তাহলে লিথিয়াম, স্যার ক্লোরিনের পরে এটা কি লিখছেন? ক্লোরিনের পরে হচ্ছে ম্যাঙ্গানিজ, 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 এরপর হচ্ছে আয়রন, Fe, ক্লোরিন, ম্যাগনেসিয়াম, সিলিকন, ক্লোরিন, ক্লোরিন হচ্ছে 17, ম্যাঙ্গানিজ 25, আর এটা হচ্ছে 26। ওকে, আমরা এদের একটু অবস্থা নির্ণয়টা করব, এখন আমরা ইলেকট্রোমিনাসে জানি প্রথম কক্ষপথে শুধুমাত্র 1s থেকে উচ্চ স্তর থাকে, 1s, আর দ্বিতীয় কক্ষপথে 2s ও থাকে, 2p ও থাকে। যদি আমাদের 2p আর প্রয়োজন হবে না, কেন? কারণ প্রথম যে কোনো s এ ইলেকট্রন ধরে কয়টি? 2টি, p তে ধরে কয়টি? 6টি, দ্বিতীয় হচ্ছে 10টি, f এ হচ্ছে 14টি। তাহলে প্রথম কক্ষপথে দুটো দিলাম, এর কাছে আছে কয়টা? 3টা। তাহলে দুটো দেওয়ার পরে আর একটা থাকবে, আর একটা থাকবে। তাহলে আমরা এবার বিন্যস্ত করে দেব। আমি যেটা বলছি, তৃতীয় অধ্যায় যদি ভালো করে না পড়ি তাহলে আমাদের ইলেকট্রোমিনাস বুঝাইতে এখন সমস্যা হবে। আর ইলেকট্রোমিনাস বোঝানো আমার আজকের টপিক না, আজকে হচ্ছে মৌলের অবস্থা নিয়ে। আমি আশা করছি যে আপনারা ইলেকট্রোমিনাস পারেন। এবার হচ্ছে ম্যাগনেসিয়াম, হচ্ছে কেমন? 1s, প্রথম কক্ষপথে 1s, এরপর কত? 2s, 2p, এরপর হচ্ছে 3s। তাহলে এখানে দুটো ইলেকট্রন, এখানে দুটো, এখানে হচ্ছে 6টি, টোটাল যোগ করলে কয়টা হচ্ছে? 10টি, আর থাকে কয়টা? দুটো থাকে, তাহলে দুটো এখানে। তাহলে ইলেকট্রোমিনাসটা হয়ে গেল। আমরা যদি সিলিকনের জন্য বলি 1s, 2s, 2p,
3s 3p 3p আর এটার জন্য হচ্ছে 1s 2s 2p 3s 3p আমরা যে এখানে 14টা ইলেকট্রনকে দিয়ে দিয়ে দুটি এরপর 6টি এরপর দুটি আর টোটাল 12টা দেওয়া হয়েছে এখানে আরো দুটি আর এখানে যেটা হবে 2 2 6 2 5 টোটাল কাউন্ট করে দেখবেন 17 হয়ে গেছে এবার এখানে আসে ম্যাঙ্গানিজ এখানে হচ্ছে 1s 2s 2p তারপর হচ্ছে 3s 3p এরপর হচ্ছে 3d এরপর হচ্ছে 4s আমি একটা প্রশ্ন করব আমি জানি অনেকে হয়তো গেস করতে পারে যে স্যার একটা প্রশ্ন করবে কি প্রশ্ন করবে কি আগে বলতে পারবে যে আমি নেক্সট কি প্রশ্ন করতে যাচ্ছি স্যার ওই পিএ যে এসকেপ দিবেন সেটা আর প্রশ্ন করবেন আপনার যেটা মনে হচ্ছে আবার বলেন স্যার 3p 3D তে আগে ইলেকট্রন প্রবেশ করবে নাকি 4s এ আগে ইলেকট্রন প্রবেশ করবে প্রশ্ন এটা। পি স্কোয়ার কি বলছে আবু জাফর বলছে 2p স্কোয়ার স্যার বলছিলাম যে 3D তে আগে প্রবেশ করবে নাকি 4s এ আগে ইলেকট্রন প্রবেশ করবে এই প্রশ্নটা। আপনার জন্য একটা হাততালি 4s এ আগে প্রবেশ করবে তারপর 3D তে যাবে। দেখেন মজার বিষয়টা দেখেন সবার জন্য এটা একটা एग्जांपल যে আমি প্রশ্ন করি নাই আমি বলছি আমি কি প্রশ্ন করতে পারি স্টুডেন্ট যদি ভালো মজা করে পড়ে সে কিন্তু স্যারের সাইকোলজি শুধু ধরে ফেলতে পারবে তাই না আমি অন্তর থেকে একটা ধন্যবাদ জানাচ্ছি ঠিক আছে তাহলে আসলে এই ব্যাপারটা তাই 3D জানা নিয়ে 4s আগে চলে যায় কেন 4s চলে যায় কারণ এগুলো নিয়ে এই রাশিদুল মাহমুদ স্যার হয়তো পড়িয়েছে আমি পড়িয়েছি সুতরাং ব্যাখ্যা জটিলতা যাব না তবে একটু বলি যে এটা শক্তি কম সেই কারণে 3D তে না গিয়ে আগে কত চলে যায় 4s চলে যায় এখন দেখবেন টোটাল 20টা দেওয়া হয়ে গেছে তখন আরো থাকবে না থেকে 5টি তখন বাকি 5টি দেবে এখানে ওকে এবার আসেন আয়রনের ক্ষেত্রে 1s2 2s2 2p এখানে আমি ভুলে দিয়ে রেখেছি 6 2p6 এরপর হচ্ছে 3s2 3p6 এরপর হচ্ছে 4s2 দেওয়ার পরে 3d তে 6টা যাবে 6টা আমরা যদি কাউন্ট করে দেখি 10টা 18টা এরপর 20টা হ্যাঁ ঠিক আছে 26টা তাহলে আমরা এখন কি পাচ্ছি বলেন তো আমরা পাচ্ছি আমরা প্রত্যেককে এলিমিনেশন করে ফেললাম আর আমরা একটা বাক্য কি শুনি যে এখানে 3d তে আগে যাবে না 4s এ আগে যাবে কেন কারণ 4s এর শক্তি কম হয় আর 3d শক্তি বেশি হয় শক্তি কিভাবে হিসাব করতে হয় এটা আমরা তৃতীয় অধ্যায়ে পড়ে এসেছি তাই না আচ্ছা এবার আমরা একটু দেখব যে কোন কোন মৌলের গ্রুপ কত হয় হ্যাঁ গ্রুপ কত এবং পর্যায় একটা কথা মনে রাখবেন পর্যায় নির্ণয় করা সবচেয়ে সহজ আমি জানি কেউ হয়তো অলরেডি পারেন সেই একটু আগেতে বলে দেন তো পর্যায় কিভাবে নির্ধারণ করব কে কোন পর্যায়ে কিভাবে নির্ধারণ হয় স্যার পর্যায়টা হচ্ছে এই যে সর্বশেষ অরবিটালটা 2s এখানে পর্যায়টা হবে সংখ্যা 2 আর গ্রুপটা হবে s1 মানে গ্রুপ হবে 1 আচ্ছা আবু জাফর বলছেন তাই তো ইয়েস স্যার ভেরি গুড আচ্ছা এই ওর কথাটা অ্যাবসলিউটলি রাইট কোন একটা মৌল এটা কেন দেখেন আমি তো নিজে বলতে পারতাম আমি কেন ওকে দিয়ে বলে না কারণ ব্যাপারটা হচ্ছে আপনার সহপাঠী যখন বলবে এটা কিন্তু আপনাদের একটা লেসন যে টিচার হয়তো স্কুলে এখনো ধরে নাই ও যে কোনো ভাবে এটা শিখে ফেলছে এটা কিন্তু অবশ্যই আমাদেরকে একটা শিক্ষা দেয় আশা করি বাকিরাও এটা অনুসরণ করবে তাহলে সবসময় মনে রাখবেন আমার সময় খুব কম আমি বেশি সময় দিচ্ছি না সবসময় মনে রাখবেন যতগুলো কক্ষপথ সে ব্যবহার করছে মানে এখানে সে কক্ষপথ ব্যবহার করছে কয়টা 1s মানে প্রথম কক্ষপথ এবং দ্বিতীয় কক্ষপথ এটাই হচ্ছে কক্ষপথের নাম্বার তাহলে শেষ কক্ষপথের নাম্বারটাই তার গ্রুপ পর্যায় নাম্বার তার মানে এই লিথিয়াম এটার পর্যায় কত হবে এটার পর্যায় হবে 2 কেন 2 কারণ সে দুটো কক্ষপথ ব্যবহার করছে আর গ্রুপ কত হবে এটার গ্রুপ হবে 1 কেন 1 কারণ বইতে স্পষ্ট লেখা আছে নিয়মটা যে কোন মৌল তার ইলেকট্রন বিন্যাসে শেষ ইলেকট্রন যদি s অরবিটালে প্রবেশ করে s অরবিটালে শুধুমাত্র s অরবিটাল এর আগে কোনো d থাকতে পারবে না যেমন এখানে কিন্তু s প্রবেশ করেছে কিন্তু এর আগে d আছে তার জন্য নিয়ম আলাদা একটা নিয়ম কিন্তু শুধুমাত্র যদি s থাকে s এর পূর্বে যদি কোনো d না থাকে সেই ক্ষেত্রে s এর যতটা ইলেকট্রন সেটা তার গ্রুপ খুব সিম্পল যেমন ধরেন এখানে একটা পর্যায়ে দুইটা পর্যায়ে তিনটা পর্যায়ে টোটাল তিনটা কক্ষপথ ব্যবহার করছে তাহলে পর্যায় কত হবে পর্যায় হবে 3 আমরা প্রথমটাকে পর্যায় বলছি হ্যাঁ আমি বারবার পর্যায় নামটা লিখছি না প্রথমটা তাহলে ম্যাগনেসিয়ামের জন্য পর্যায় কত হবে 3 মাহাদি কিভাবে বুঝবেন কারণ এই শেষ কক্ষপথের নাম্বারটা এখানে দেওয়া আছে এটা তো হচ্ছে অরবিটাল অরবিটালের আগে যে নাম্বারটা থাকে সেটা হচ্ছে কোন কক্ষপথের অরবিটাল তার মানে এটা হচ্ছে তৃতীয় কক্ষপথের s অরবিটাল তার মানে তিনটা পর্যায় সে কি করেছে তিনটা শক্তিস্তর সে ব্যবহার করেছে
তার মানে তার পর্যায় কত হবে? তার পর্যায় হবে 3। এখন প্রশ্ন হচ্ছে গ্রুপ কত হবে? আমি আপনাকে বলেছি যে শুধুমাত্র S যদি থাকে শেষে, S এর পূর্বে যদি কোনো D না থাকে, সেক্ষেত্রে S এর ইলেকট্রন সংখ্যাই তার গ্রুপ। তাহলে S এ এখন কয়টা আছে ইলেকট্রন? 2টি। তাহলে তার গ্রুপ কত হবে? তার গ্রুপ হবে 2। শেষ। এরকম অনেকগুলো প্র্যাকটিস আমাদের বইতে দেওয়া আছে, আমরা কোনো টেনশন করব না, ওখান থেকে শিখে নিব। এরপরে চলে আসেন, শেষ ইলেকট্রন P তে প্রবেশ করেছে। কোথায়? P তে। এখন P হচ্ছে এমন একটা অরবিটাল যে কোনো কক্ষপথে P হচ্ছে সেকেন্ড অরবিটাল, তার মানে এর আগে একটা S থাকে, এর আগে একটা কি থাকে? S। তাহলে P এবং S এই দুটোকে যোগ করবে। আচ্ছা, এটা কত নাম্বার পর্যায়ে হবে আগে সেটা নির্ধারণ করে ফেলি। এটা পর্যায় হবে কত? 3। পর্যায় কত হবে? 3। কেন? কারণ হচ্ছে 3 নাম্বার শেষ কক্ষপথ, তাই তো? গ্রুপ কত হবে? যেহেতু শেষ ইলেকট্রনটা P তে গেছে, P এর আগে S আছে, এই দুটোকে যোগ করে, এই দুটোকে যোগ করে তার সাথে আরো 10 যোগ করতে হবে। আরো 10 যোগ করতে হবে। তাহলে 2 সাথে যোগ করলে কত হয়? 4। 4 সাথে আরো 10 যোগ করলে কত হবে? 14। 14 হচ্ছে তার গ্রুপ নাম্বার। আপনি মিলে দেখেন পড়াশোনাতে 3 নাম্বার পর্যায়ে 14 নাম্বার গ্রুপে কে আছে? সিলিকন আছে। ঠিক একইভাবে ঝটপট যদি আমরা করি, এখানে একটা কক্ষপথ, দুটো কক্ষপথ, তিনটা কক্ষপথ, তার মানে ক্লোরিনের জন্য পর্যায় হবে 3। গ্রুপ কত হবে? শেষ ইলেকট্রনটা যেহেতু P তে গেছে, P এর 5 আর আগের 2, এটাকে সমান নিতে হবে। তাহলে P 5 আর 2 যোগ করলে কত হয়? 7। সাথে সাথে আরো 10 যোগ করব, কত হবে? 17 হয়ে যাবে। 17 হয়ে যাবে। তাহলে আমরা কি শিখলাম? শেষ ইলেকট্রন P তে গেলে P এর পূর্বের S কে সহযোগ করে আরো 10 যোগ করতে হয়। এবার চলে আসতেছি লাস্ট যেটা ছিল। এখন লাস্টটা এটার সাথে একটু মিল আছে। S এ যাবে কিন্তু S এর পূর্বে একটা D থাকবে। S এর পূর্বে একটা কি থাকবে? D। আগে একটু বলে ফেলি, এখানে পর্যায় কত হবে? যেহেতু শেষ কক্ষপথ হচ্ছে 4 নাম্বার, তার মানে পর্যায়ও 4। এখন গ্রুপ কত? S এ গিয়েছে ভালো কথা, কিন্তু S এর আগে কি আছে? D আছে। S এর আগে যদি D থাকে তাহলে S এবং D শুধু যোগফল, আর 10 টা যোগ করতে হবে না। তাহলে আমরা 2 এবং 5 কে যোগ করলে কত হচ্ছে? 7। তাহলে 7 নম্বর গ্রুপে থাকবে। এবার আসেন এখানে শেষ ইলেকট্রন গেছে 4 এ, তাহলে 4 হচ্ছে পর্যায়। আর যদি গ্রুপ নির্ধারণ করি, যেহেতু S এর আগে D আছে, S এর আগে D আছে, তাহলে 8 কত হবে? 8। তাহলে আমরা এটাকে বলবো, এই দুটোকে বলবো রুট 1। পর্যায়ের জন্য তেমন কোনো ব্যতিক্রম রুল নাই, পর্যায় হচ্ছে যতগুলো ইলেকট্রন সেটাই তার পর্যায়। এটা হবে রুল 2, এটা হবে রুল 3। আমাদের বইতে চার্ট করে দেওয়া আছে, প্লিজ মেহরবানি করে আমাদের বইতে চার্ট করে দেওয়া আছে। এটা পেজ নাম্বার হচ্ছে 67। এই চার্টটা একটু ফিলআপ করবেন, এই চার্টটা একটু ফিলআপ করবেন, কয়টা করে দেওয়া আছে বাকিটা ফিলআপ করবেন। আমাদের সময় অলমোস্ট শেষ। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। অনেক তাড়াহুড়ো করে অনেক কিছু বলা হয়েছে, সেটা হচ্ছে একটু যদি আমরা রিভিউ করি, ইনশাআল্লাহ আমরা করতে পারবো, আমরা এটা ধরে ফেলতে পারবো। কোনো সমস্যা হলে আমাদেরকে জানাবেন, আমরা এটা আবার করব, আবার চর্চা করব। ঠিক আছে? এভাবে করে আমরা একটু পড়াশোনা মিলিয়ে অবস্থা নির্ণয় করা যদি শিখে ফেলতে পারি, তাহলে আমাদের একটা গুরুত্বপূর্ণ কাজ হয়ে যাবে। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। স্যার, আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম।